আচ্ছা, আজকে আমার গেস্ট অর্জুন সেন। অর্জুনকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। যারা অভিষেক বচ্চনের আই ওয়ান্ট টু টক দেখেছে এবং রিসেন্টলি এখন ওটা অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবল, তারা অর্জুনের লাইফ স্টোরি নিয়ে তোমরা নিশ্চয়ই অনেকে জেনে গেছো। যারা জানোনি তারা এটা দেখার পর নিশ্চয়ই সিনেমাটা দেখবে। আমার ধারণা এটা অভিষেক বচ্চনের জীবনের সেরা অভিনয়। সেটাও আর একটা কারণ, একটা যদি অর্জুনের কাছ থেকে ইন্সপিরেশন হয়, আর একটা বলবো যে এটা আমার দেখা অভিষেক বচ্চনের সেরা অভিনয়। তো অর্জুন, প্রথম হচ্ছে আরেকটা জিনিস বলে দিই যে অর্জুন অ্যাকচুয়ালি আমাদের আইটি খড়গপুর অনেক সিনিয়র। আমি প্যান আইটি থ্রু দিয়ে আগেই দেখা হয়েছিল এবং তখনই আমি ওর বইটা পড়েছিলাম। তো সেটা ওর আত্মজীবনী ছিল এবং সেই ওর আত্মজীবনীর উপর বেস করেই সুজিত সরকার এই সিনেমাটা বানিয়েছে। তো জন্য আমার প্রথম কথাটা হচ্ছে এই যে, মানে ধরে নাও যে আমার দর্শকের মধ্যে একটা অংশ হয়তো সিনেমাটা দেখেছে বা দেখেনি, তো তুমি মনের এতটা জোর কোত্থেকে পেলে? এই যে মানে 20টা ক্যান্সার সার্জারি এবং কোনোটাতে হার না মেনে এবং লাইফের এতগুলো সমস্যা, হোয়াট ফিলোসফি, হোয়াট ইন্সপিরেশন গাইডস ইউ যে এইটা যদি আমার শুধুমাত্র আমার ছাত্রছাত্রীদের জন্য না, তাদের বাবা মাদের জন্য জানা উচিত যে এত ডিফিকাল্টি মানুষ কি করে এত কিছুর মধ্যেও কি করে বেঁচে থাকার অনুপ্রেরণা পেতে পারে। প্রথমত থ্যাংক ইউ। আর আজকে আমি মন থেকে সত্যি কথা বলবো। বাংলায় বলতে তোমার সুবিধা। প্রথম সত্যি কথাটা যেটা বলছি যে আমরা সবাই মানুষ, হ্যাঁ, হিউম্যান। তার মানে হচ্ছে একটা প্রেশারের পরে আমরা ভেঙে যাই। তো মনোবলটার জন্য পুরোটাই কিন্তু বাইরের থেকে আসে। হ্যাঁ, আশেপাশে কে কে আছে সেটা সবচেয়ে বেশি। যদি তুই মুভিটা দেখো, আমি একটা ছোট্ট মোমেন্টে তোমায় নিয়ে যাব। হ্যাঁ, আমি এর আগে 10 মাইলের একটু ওপরে, 10 মাইল 10.7 মাইল দৌড়েছি ম্যাক্সিমাম। হ্যাঁ, খুব সাহস করে 26.2 মাইল ম্যারাথন দৌড়তে নেমেছি। 17.5 মাইলে আমার কোনো নেই, এনার্জি নেই, প্রত্যেকটা মাসল ক্র্যাম্প করছে। এরম টাইমে এক পুলিশ, অনলি থিং আমার মনে আছে ভদ্রমহিলার, যে উনি আফ্রিকান আমেরিকান, কালো, আর উনি এসে বললেন রেসটা শেষ, সাইডে যাও। আমি খুব মজা করে ওনাকে বলে, আমি কি বেশি জোরে জোরে যাচ্ছিলাম বলে আপনি আমায় দাঁড় করিয়েছেন? ওনার মধ্যে কোনো হাসি ঠাসি হলো না। হ্যাঁ, তো ফাইনালি আমি ওনাকে যখন বললাম যে আমি দেখুন এতদিন ধরে হসপিটালে যখন ছিলাম প্রত্যেকদিন আমি এই স্বপ্নটা দেখেছি। আমার স্বপ্ন দুটো এন্ড ছিল, একটা হচ্ছে আমি শেষ করছি অথবা হসপিটালে অ্যাম্বুলেন্সে নিয়ে যাচ্ছি, সাইড দিয়ে যাওয়া ছিল। আমি জানি না ভদ্রমহিলা কি দেখলেন আমার চোখে, করে বললো ঠিক আছে আমি গাড়িটা সামনে নিয়ে আসছি, তুমি পিছনে যাবে, আর তুমি যদি কখনো থামতে চাও গাড়িতে ধাক্কা মারবে, আমি থামিয়ে দেবো। মুভিতে এটা দেখায়নি, 2 মাইল ধরে আমি ওভাবে গেছি। আর উনি ফোন করতে আরম্ভ করলেন, যারা রেস শেষ করেছে তারা আমার চারদিকে এসে একটা বাবল করে আমার জন্য চেঁচিয়ে যাচ্ছে অর্জুন। হ্যাঁ, মানে এটা হচ্ছে মনোবল। মনোবলটা হচ্ছে আমি নিজেকে দেবো 1% ক্রেডিট যে আমি থামিনি, কিন্তু 99% ক্রেডিট হচ্ছে চারদিক থেকে যে লোকরা এসে যায়। আর সেটা জানো তো আমাদের সবার চারদিকে আছে বিপ্লব, জানো তো আছে। আমরা ওটা শুনি না, আমরা ওই রেডারটা দিয়ে যে আমরা যেটা দেখি ওখান থেকে মনোবলটা আসে। মনোবলটা কিন্তু আমার মনে হয় ভেতরে না, মনোবলটা আমার মনে হয় সব বাইরে। বাইরে থেকে যখন 10টা 12টা লোক আমার চারদিকে আছে, একটা পুলিশ সামনে যাচ্ছে, আমি খালি ভাবছি এটা তো, আমি তো রাজকীয়, মানে ইংল্যান্ডের রাজা ফাজার মতো হয়ে গেছি, সামনে পুলিশ পিছনে 10টা সঙ্গে। না, ওই সিনটা বিশেষত মানে আমি যখন দেখছিলাম তোমার অ্যামাজন প্রাইমে যে অভিষেক বচ্চন দৌড়াচ্ছে এবং মানে ভাবা যায় না যে 20টা ক্যান্সার সার্জারির পর ক্রমাগত প্রায় 1 দশক ধরে তারপর তুমি ওইভাবে ব্যাক করেছো এবং ম্যারাথন দৌড়াচ্ছ। কারণ লোকে যা হয়, একটা কেন লোকে 20টা কেন 2-3টে সার্জারি পরই মোটামুটি বেড রিডেন হয়ে যায় ইন্ডিয়াতে, তারপর আর তাদের কিছু করার থাকে না অধিকাংশ সময়। তো সেখানে তুমি 20টা সার্জারি ওরকম ভাবে হওয়ার পর যে আবার লাইফে ব্যাক করেছো, বেশ করে, দ্যাট ইজ লাইক ইনক্রেডিবল কাম ব্যাক। তো আমি তোমাকে বলি, আমি প্রচুর মানে লোকজনের কাছ থেকে এই মন্তব্যটা পাই। আমি চাইবো যে তাদেরকে তোমার কিছু বক্তব্য রাখতে। মানে এটা না বাঙালিদের মধ্যেও দেখেছি বেশি আছে ভারতীয়দের থেকে, যে হারার আগে লোকে হেরে বলছে স্যার আমি তো গরিব, আমার কি হবে, আমার একটা অসুখ, আমার কি হবে, আমার টাকা নেই, আমার কি হবে। মানে
তুমি যেটা দেখেছো ওটা একটা ডাইমেনশনের প্রবলেম, যে তোমার মানে শারীরিক অসুস্থতা বা শারীরিক কারণ, কিন্তু এটাকে যদি আমি আর একটু অন্য ডাইমেনশনে নিয়ে যাই, কেউ টাকা বলে, কেউ অসুখ বলে, কেউ বলে যে ফ্যামিলি রিলেশন ভালো নেই, সে কত কিছু, সবাই একটা অজুহাত দাঁড় করায় যে কেন এই ম্যারাথনটা দৌড়াতে পারবে না। তো এই এই নেগেটিভ থেকে পজিটিভে কি করে যাবে লোক? এটা আমি একটা গল্প বলছি। নিউ ইয়র্কে একটা গলফের পাটিং এর একটা কন্টেস্ট চলছিল। হ্যাঁ, 18টা জায়গাতে সবাই ছোট ছোট করে খেলছে। এটা খুব মানে এটা নট সিরিয়াস গলফ নয়। আমি খালি দেখছি একটা জায়গাতে প্রায় সবাই ওখানে গিয়ে চিয়ার করছে। আমি গিয়ে দেখি একটা ছেলে, তার একটা হাত একটা পা, ও গলফ ক্লাবটাকে দিয়ে একটা কেনের মতো করে ও হাঁটে। হ্যাঁ, গলফে একটা নিয়ম হচ্ছে, যখন তুমি পাট করবে বডি ওয়েট রাখতে পারবে না, ওই সেকেন্ডটাতে ও লাফায়, পাট করে আবার ওটাকে বডিটাকে ওর উপরে ধরে নেয়। হ্যাঁ, ছেলেটা সেমিফাইনালে বা কোয়ার্টার ফাইনালে হেরে গেল। হ্যাঁ, মানে আমার এত মন খারাপ হলো, আমি গিয়ে ওর হয়ে আমি আরেকটা চান্স এরকম ভাবে আমি লড়ছিলাম। আমি তারপরে ছেলেটাকে একটা চা খাওয়াতে নিয়ে গেছি, কফি করে। আমি বলছি, একটা ইংরেজিতে কথা আছে, গ্লাস হাফ ফুল। গ্লাসটা যদি অর্ধেক ভর্তি থাকে দুভাবে আমরা দেখতে পারি, অনেকে বলবে অর্ধেক নেই অথবা অর্ধেক। আমি বললাম, তোমার মতো গ্লাস হাফ ফুল লোক আমি কোনোদিন দেখিনি। ও আমার দিকে তাকিয়ে বললো, অর্জুন, লাইফে অনেকদিন হাফ ফুলের দরকার নেই, একটা গ্লাস হলেও চলবে। অনেকদিন যদি একটা হাত থাকে তাও চলবে। আমি যেখানে হোক, যদি হাত আছে, আমার একটা পা আছে, আমি গিয়ে গ্লাস জোগাড় করব, জল জোগাড় করে খাবো। হ্যাঁ, মানে আমি সেদিন ওটা দেখলাম কি জানো তো, আমাদের লাইফে মানে 99.9999% আমাদের যদি ওরকম হতো লাইফে, ও নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছু একটা হয়েছে, সব ছেড়ে দিত। কিন্তু সেই ছেলেটা করছে, তার উপরে আমাকে কি হেসে বললো, মানে ওর মধ্যে জানো তো একটা কোথাও সিম্প্যাথি, নিজের জন্য সহানুভূতির জন্য কিচ্ছু তাই, মানে ও এত হেসে আমাকে বলল। তারপরেই বলছে, এই কফি খাওয়াচ্ছ, খালি কফির সাথে একটু স্ন্যাক হবে না? নিশ্চয়ই, কি খাবি বল। হ্যাঁ, মানে এত আন্তরিক ভাবে, ওটাই জানো তো মনের থেকে। আর আমি তো আরেকটা ছোট্ট গল্প বলছি, আরেকটা মুভিটা দেখার পরে একটা ছেলের সাথে আলাপ হলো, কলকাতার আইআইটি খড়গপুর, আমার থেকে অনেক জুনিয়র, তো চিনি, আগে কোনোদিন দেখা হয়নি। তো ওর সাথে কথা বললাম, ওর বউয়ের সাথে কথা বললাম, বলতে বলতে মাসিমার সাথে কথা হচ্ছে। 76 ইয়ার, 76 বছরের মাসিমা। মাসিমা আমাকে বলছে, অর্জুন, দুটো জিনিস। আমি মুভিটা দেখে বেরিয়ে আমার বয়স 10 থেকে 15 বছর কমে গেল। হ্যাঁ, আর এই মাসিমা আগে কি করছিল বলতো, আগে হয়তো ভগবানকে বলছে আমাকে নিয়ে যাও, এখন বলছেন আমি কিছু করবো। 22 তারিখ থেকে, অডিওটা কিছু খারাপ হচ্ছে নাকি ক্যামেরাটা? না না, ভিডিওটা তোমার কাছে, ভিডিওটা অন করে দাও। ভিডিওটা আই জাস্ট লস্ট ইউর ভিডিও। হ্যাঁ, এবার আবার ইউর ব্যাক। এবার অডিওটা অন করো। হ্যাঁ, ঠিক আছে, চল। হ্যাঁ, তো একটা ক্যামেরাটা খারাপ হচ্ছে। হ্যাঁ, তো উনি 22শে নভেম্বরের থেকে এর মধ্যে প্রথমত উনি একটা গোল করেছেন যে লাইফে উনি হাঁটবেন। আমি ওনাকে বললাম, জুতোটা জোগাড় করো ঠিকঠাক। তার উপরে ওনার একটা ওয়াকিং ক্লাব করেছেন। বাহ, মানে সেটাই আমি দেখছি যে সেই মাসিমার লাইফে তুমি যদি দেখো, মাসিমার ক্ষমতা কিন্তু একই। মুভিটা দেখার পরে কারোর ক্ষমতা বাড়েনি। হ্যাঁ, মাসিমা মুভিটা দেখার পরে নিজের মধ্যে গিয়ে নিজের ক্ষমতাটা বাইরে নিয়ে আরো 5 জনকে বলছে চলো। মানে কলকাতা নাইট রাইডারের যেটা আছে না, করবো, লড়বো, জিতবো, মানে আমি খালি ভাবি, মানে জিনিসটার মধ্যে খুব পাওয়ার আছে কিন্তু ওটা। তোমার সিনেমাটা দেখার পর বাই দ্য ওয়ে আমি সবাইকেই দেখতে বলবো, কারণ অ্যামাজন প্রাইমে পাওয়া যাচ্ছে। আমার এক বন্ধু যে একজন এন্টারপ্রেনার স্টার্টআপ, তোর একটু খারাপ সময় যাচ্ছে, ইনভেস্টমেন্ট পেতে হচ্ছে, আমাকে হঠাৎ রাত্রি দেখছি 1টার সময় ফোন করছে, আমি ঘুমাচ্ছিলাম, তো ফবের তো বোধহয় সিনেমাটা দেখে বলেছে, মানে কি বলবো, বলে তোমার বন্ধু অর্জুনের ওপর লাইফে আমি সিনেমাটা দেখলাম। তো আমার তো কয়েকদিন, তুমি জানো, এরকম সময় যাচ্ছে, আমার একটু ইনভেস্টমেন্টের প্রবলেম চলছে, কিন্তু আমার এখন আর মনে হচ্ছে না যে আমার লাইফে কোনো প্রবলেম আছে।
সো সারপ্রাইজিং। আই মিন রিয়েলি আমি তোমার ওই মুভিটা দেখার পর যেভাবে মানে রাতে আমাকে সময় কল করছে বলে যে এই অবস্থা, তো রিয়েলি ইনক্রেডিবল। এবার আমি একটু অন্য দিকে টপিক ডাইভার্সনে আসি, যেটা অন্য দিকটাও তোমার কাছ থেকে শুধু একটা ইন্সপিরেশন নয়, তোমার কাছ থেকে একাধিক ইন্সপিরেশন নেওয়ার আছে। আর একটা ব্যাপার এমনিতেও নেওয়ার আছে, সেটা হচ্ছে এই যে তুমি একজন মানে আমেরিকাতে বসে, যে অনেকে হয়তো জানে না যে অর্জুন সেন হচ্ছে আমেরিকার নাম্বার 1 ব্র্যান্ড কনসালট্যান্ট, অর্থাৎ বিভিন্ন রকমের ফুড রেস্টুরেন্ট, ফুড প্রোডাক্টের ব্র্যান্ডে অর্জুনের মানে হি ইজ দ্য লেজেন্ড ইন ইউএস। এইখানে আমার একটা জিনিস প্রশ্ন আমার বরাবরই ছিল, তুমি এত সুন্দর বাংলায় কথা বলছো, একদম পাতি আমাদের বঙ্গ থেকে উঠে আসা বাঙালি ছেলে, এবং যেখানে আমেরিকানরা নিজেদেরকে বলে যে তারা সবচেয়ে বড় মার্কেটিং ব্র্যান্ড গুরু, সেখানে একটা বাংলা থেকে উঠে আসা একটা ছেলে যে বাংলা সংস্কৃতিতে বড়, সে কি করে আমেরিকায় গিয়ে একদম একটা মানে তাদের মধ্যে নাম্বার 1 মার্কেটিং এ, তাদের মধ্যে নাম্বার 1 ব্র্যান্ড, এটাও কিন্তু আমার একটা খুব জানার ভীষণ ইচ্ছা আছে। তুমি যদি দেখো, মার্কেটিং হচ্ছে কনফিডেন্স, মার্কেটিং হচ্ছে ক্রিয়েটিভিটি। হ্যাঁ, আমরা নিউ আলিপুরে পাড়ায় যখন বড় হয়েছি, পাড়ায় আমরা নিজেরা ক্রিকেট খেলাটা নিজেদের মতো করে ইনভেন্ট করে ফেলেছিলাম। রাস্তার মাঝখানে উইকেট লাগানো যাবে না ইট দিয়ে। হ্যাঁ, তারপরে আবার নতুন রুল, হাইট অনুযায়ী নাম্বার অফ ইট, যারা ছোট তাদের জন্য একটা ইট কমিয়ে দেওয়া হতো। হ্যাঁ, সোজা হলে 6, অমুক হলে 4, অমুক গাড়িতে লেগে এই হলে হয়ে 1, তারপরে হলো 1 টিপ 1। মানে আমরা খালি ভাবি যে আমাদের যতটা ক্রিয়েটিভিটিটা আছে, বিকজ ছোটবেলা থেকে চ্যালেঞ্জ হচ্ছে পপুলেশন এত বেশি। মানে আমাদের সেন্ট লরেন্স স্কুলে আমরা সকার খেলতাম, একটা দুটো সকার মাঠে একসাথে বোধহয় 30টা 40টা সকার গেম হতো, একজন এদিকে একজন ওখানে, টিফিন বক্স দিয়ে মানে কি করে কাকে কাটিয়ে, মানে তুমি নিজের টিম না অন্য টিমকে কাটাচ্ছ, আরেকটা খেলার প্লেয়ারকে কাটিয়ে গোল দিচ্ছ তুমি। হ্যাঁ, ওই ক্রিয়েটিভিটিটা যেটা আমাদের মধ্যে আছে সেটা কিন্তু আমরা ভুলে যাই অনেক সময়। হ্যাঁ, আর যেটা মার্কেটিং এর আমি যেটা দেখলাম, যে যে কোনো একটা রেসে সবাই প্রথমে দৌড়তে আরম্ভ করে। হ্যাঁ, আমার স্ট্র্যাটেজি উল্টো। আমার হচ্ছে ম্যারাথনের মতো, আমি আগে দাঁড়িয়ে থাকবো। মানে দাঁড়িয়ে থাকে মানে আমি দেখতে চাই এমন জিনিস যেটা কেউ কোনোদিন দেখেনি। আমি একটা তোমায় খুব সিম্পল এক্সাম্পল দিচ্ছি। আমার প্রথম বড় কাজ পেয়েছি, আমি চিফ মার্কেটিং অফিসার। তো আমার এজেন্সির অ্যাডভার্টাইজিং এর যে পার্টনার, সে এসে বললো প্রত্যেক ইউজুয়ালি যারা চিফ মার্কেটিং অফিসার হয় প্রথমটাতে 1 থেকে 1.5 বছরের মধ্যে ফায়ার হয়ে যায়। বাহ, আর কি দরকার। কিন্তু আমাকে বললো যে পিৎজাতে খুব একটা সিক্রেট আছে। সিক্রেটটা হচ্ছে তুমি যদি একটা চিজ পিৎজায় বাইট করো, কামড় দাও করে আস্তে করে পুল করো, এটাকে বলে চিজ পুল। এটা নাকি খুব টেকনিক্যাল জিনিস। চিজ পুল যদি আমি তোমার সামনে করি বিপ্লব, তোমার এক্ষুনি পিৎজা খেতে ইচ্ছে করবে। হ্যাঁ, করে ও আমাকে বলছে যে এটা যদি করো এটা 1.5 থেকে 2% সেলস বাড়বেই। হ্যাঁ, বললাম ভাব সেফ। সেদিন রাত্রে আমি বাড়িতে বসে ভাবছি, আমি আমেরিকাতে এসছি $340 না $350 নিয়ে, আমি এসছি অ্যাভারেজ একটা কাজ করতে। হ্যাঁ, আমি কিছু করব। হ্যাঁ, তো আমি জিজ্ঞেস করলাম নিজেকে যে প্রত্যেকটা চিজ পুল কি এক হবে? মানে কোনো এমন কি কোনো লোক আছে যাকে দিয়ে আমি যদি চিজ পুলটা করাই সেটা অন্যগুলোর থেকে বেটার হবে? হ্যাঁ, যেই প্রশ্নটা মাথায় এলো সেটা হচ্ছে মার্কেটিং এর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে প্রশ্ন জিজ্ঞেস করা। তুমি দেখবে বিপ্লব, তোমার অ্যামেজিং তোমার বিজনেসে তুমি যদি একটা প্রশ্ন জিজ্ঞেস করো, তোমার চারদিকে অনেক স্মার্ট লোক আছে, কেউ না কেউ উত্তর একটা আনবেই। তো এরকম করতে করতে আমরা 30টা বা 40টা ডিফারেন্ট লোককে আমরা রেকর্ড করলাম। হ্যাঁ, ছোট বাচ্চা, ছেলে মেয়ে বয়স্ক সব করে চিজ পুল করে কনজিউমার টেস্ট করলাম। আমার বস বললো যে প্রায় তখনকার দিনে $500,000 খরচা করেছি টেস্টে। ও বললো তুই যদি কোনো রেজাল্ট ভালো না পাস তুই আসবি না অফিসে। মানে আমি জানতে চাই না, তোকে ফায়ার করবো না, তুই বেঁচে আছিস কিনা জানতে চাই না, জাস্ট ভ্যানিশ। বললাম ঠিক আছে। তো রেজাল্ট বেরোলো যে যদি বাচ্চারা চিজ পুল করে, ওটা বাচ্চাদের পিৎজা। খুব অ্যাট্রাকটিভ একটা ছেলে বা মেয়ে মডেল যদি চিজ পুল করে, তুমি মডেলকে দেখো, বিরাট কোহলি যদি করে, তুমি পিৎজাও দেখবে না হয়তো। হ্যাঁ, আমরা দেখলাম একটা আফ্রিকান আমেরিকান
কোনো ফেসে মুখে কোনো চুল টুল নেই, দাড়ি ফাড়ি নেই, একটু বয়স্ক, একটু গাবদু, নো চশমা, গোল গোল চোখ, সেই যখন করবে হাসতে হাসতে, ওটা 4 গুণ বেশি সাকসেসফুল। জাস্ট ভাবো, একটা প্রশ্ন, আমার চারপাশের সবার টিম, আমাদের অ্যাডটা যখন আমরা বাজারে নিলাম, ইনস্টেড অফ 2% সেল ইনক্রিজ, আমাদেরটা হয়ে গেল 12% সেলস ইনক্রিজ। হ্যাঁ, দুটো জিনিস হলো, একটা হচ্ছে সেল ইনক্রিজ, আমরা সবাই তো হিরো হয়ে গেলাম, কিন্তু আমাদের টিমের পুরো মনটা পাল্টে গেল, জানো তো। আমরা রাইট হবে, আমরা দেখলাম, আর মুভির শেষে একটা খুব সুন্দর লাইন আছে যে উই আর নট অ্যাভারেজ, মানে আমরা সবাই, ভগবান আমাদের তৈরি করেছেন ডিফারেন্ট। হ্যাঁ, তুমি আমি কোনোদিন বিপ্লব হতে পারবো না, তুমি কোনোদিন অর্জুন হতে পারবে না। বিপ্লব ক্যান বি দ্য বেস্ট বিপ্লব। তারপর থেকে আমাদের যে কোনো একটা সিচুয়েশনে এলেই, ইভেন ধরো এতদিন বাদে আমার ওই কোনো কলিগদের সাথে যখন দেখা হয়, আমার টিমের সাথে আমরা দেখা হলেই বলি চিজফুল আর বেটার চিজফুল। দ্যাট বেটার চিজফুল যেটা আছে সেটাই হচ্ছে মার্কেটিং। মার্কেটিং হচ্ছে নিজেদের মধ্যে একটা অদম্য, যে একটা ইনডমিনেবল একটা যে স্পিরিট আছে, যেটাকে আমরা সাপ্রেস করে রাখি, তাকে হতে দাও, মানে চেষ্টা করো। হ্যাঁ অর্জুন, এইটা খুব ভালো পয়েন্ট। অ্যাকচুয়ালি আমি চাই যে আমার বাঙালি ছেলেমেয়েরা আরো বেশি মার্কেটিং সেলসে আসুক। এর একটা বড় কারণ এআই এর কারণে অ্যাকচুয়ালি কোম্পানি সাইজ গুলো ছোট হবে এবং ইভেন্চুয়ালি প্রত্যেককেই কিছু না কিছু এন্টারপ্রেনার স্পিরিট থাকতে হবে। এই ব্যাপারটা নিয়ে আমি বহুদিন ধরে প্রচার চালাচ্ছি। তো অর্জুন, এটা বলো যে মার্কেটিং এর ক্ষেত্রে তোমাকে একদিকে যেমন মানে নাম্বারের দিকে নজর রাখতে হয়, অল দ্য স্ট্যাটিস্টিক্যাল নাম্বার, আবার ক্রিয়েটিভিটি। ঠিক ক্রিয়েটিভিটির জায়গাটা আমি বরাবরই দেখেছি তুমি ভীষণ রকমের একজন ক্রিয়েটিভ। এই বাঙালিরা ক্রিয়েটিভ হয় জানি, এই ক্রিয়েটিভিটির পেছনে কি তোমার সাহিত্য বা গান বা সিনেমা চর্চার কোনো ভূমিকা আছে? মানে তোমার কি মনে হয় যে ক্রিয়েটিভিটিটা তোমার মধ্যে ইনবর্ন ছিল, না ছোটবেলা থেকে একটা প্রতিটা বাঙালিরই যে একটা সাংস্কৃতিক পরিমণ্ডলের যে এক্সপোজার হয় সেটা থেকে এসছে? মানে এটা যদি একটু ক্লিয়ার করো। তো দুটো জিনিস তুমি যেটা করলে না, খুব সুন্দর জিনিসটা বললে, যে মনটাকে ওপেন করার জন্য আইদার মিউজিক দরকার অথবা কিছু পড়লে। মার্কেটিং এ এটা আমি ইংরেজিতে বলবো, কারণ বাংলায় বললে হয়তো ঠিক হবে না। খুব ইজি। তোমাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করছি বিপ্লব, হ্যাঁ, যেই তোমার প্রশ্ন জিজ্ঞেস করো তোমার উত্তর দিতে হবে। প্রশ্নর কোনো ভুল উত্তর নেই। রেডি? হোয়াট ইজ 3 and 3? 6। গুড অ্যান্সার। মার্কেটিং এ প্রথম রুল হচ্ছে অ্যান্ড ডাজন্ট মিন অ্যাড। যা খুশি হতে পারে। আমি ধরো জিজ্ঞেস করেছি এই প্রশ্নটা প্রায় 10,000 লোককে, প্রায় 99.9% বলে 6, কিছু লোক বলে 9, কিছু লোক বলে 27, কিছু লোক বলেছে 8, দুটো 3 উল্টো দিকে এসে মিট করে গেল, 8 হয়ে গেল। আরেকজন বললো 3-এর উপরে 3 লিখে গেলে অ্যান্ড করে শক্ত মজবুত 3 হলো। হ্যাঁ, আরেকজন আমাকে বললো 3 দুটো হয়ে গেলে সাইড করে দাও, দুটো ডাব্লিউ, দুটো পরপর জিতলে। এটা হচ্ছে দ্যাট হোল পার্সপেক্টিভ, যেটা তার জন্য মনটাকে, মানে আমরা ছোটবেলা থেকে যেমন পরীক্ষার আগের দিন রাত্রে প্রেশার দিতে হবে, এরকম করতে, মার্কেটিং এ ইউ হ্যাভ টু গো দ্য আদার ওয়ে রাউন্ড। মনটাকে হালকা রাখতে হবে, তাই জন্য মিউজিক আছে, এই আছে, সব কিছুর ইম্পর্টেন্স যেটা আছে। আর সেকেন্ড, মার্কেটিং এ আমি যে কোনো একটা সিচুয়েশনে গেলে এই 5টা শব্দ আমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, বি, থিঙ্ক, ফিল, অ্যাক্ট অ্যান্ড দেন টক। টক হচ্ছে মার্কেটিং। হ্যাঁ, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমার একটা ক্লায়েন্ট আমাকে বলেছে, তুই কথা বলতে আসবি, পয়সা দেবো, এল্ডারলি হোম, একটা রিটায়ার্ড হোমে। তো আমি বললাম কন্ট্রাক্টে যে আমাকে 2 দিন থাকতে দিতে হবে। ওরা বলছে তুই 2 দিন এল্ডারলি হোমে গিয়ে কি করবি? বললাম না, আমি না থেকে করবো না, কারণ আমি জানি না। হ্যাঁ, আমি যখন এল্ডারলি হোমে গিয়ে প্রথম রাত্রে থাকলাম, ওরা বেডে এক রকমের অয়েল ক্লথ মতো দিয়েছে সিটের তলায়। আমি সোজা হয়ে শুয়েছি, তো বাঁ দিকে ঘুরলে একটা আওয়াজ হচ্ছে, ডান দিকে আরেকটা আওয়াজ। মানে রাত্রে আমি ভাবলাম একটা হাতুড়ি দাও, মাথায় মেরে ঘুমো, মানে ঘুম হলো না আমার। তো পরের দিন আমি আমার বোর্ডের সবাইকে জিজ্ঞেস করছি, তোমরা কেউ কি এইখানে থেকেছো? কেউ থাকেনি। হ্যাঁ, তো মার্কেটিং এর সবচেয়ে হচ্ছে যে হিউমিলিটি, নিজের মধ্যে হিউমিলিটি বাংলা কি হবে? হিউমিলিটি হচ্ছে মানে বিনম্রতা। বিনম্রতা।
বিনম্রতা দিয়ে তোমাকে বলতে হবে যে আমি বিপ্লবের কোম্পানি যদি আবার বিপ্লব ডাকে আমি জানি না, নিজে যে জানি না যেটা বললে নলেজটা আসবে। তারপরে হচ্ছে থিঙ্ক, আমার বিপ্লবের মতো ভাবতে হবে। তারপরে ফিলটা হচ্ছে মনে বুঝবো। অ্যাক্ট, তারপরে টক। একটা হচ্ছে যে আমি কি অফার করব, যে প্রমিসটা আছে সেটা মোর ইম্পর্টেন্ট দেন টক। মার্কেটিং অনেক সময় আমরা আগে কথা বলি। আমি তো একটা খুব বাজে গল্প এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, আমার প্রথম বিয়েতে, প্রথম অ্যানিভার্সারি, আমার বউয়ের জন্য আমি একটা ক্যামেরা নিয়ে এসে দিলাম, একটা SLR ক্যামেরা। হ্যাঁ, ও বেচারি দেখে আমার দিকে তাকালো এরকম করে, ভাবলাম ক্যামেরা, ওর জীবনে কোনোদিন ছবি তোলার ইচ্ছে নেই, আমার ক্যামেরার পছন্দ ছিল। হ্যাঁ, মানে গিফট শুড বি, যে তোমাকে যদি আমি একটা গিফট দিই, আমার ভাবতে হবে আরে বিপ্লব যখন IIT পড়ে এরকম একটা কথা বলেছিল, ওই মিষ্টিটা খেতে ভালোবাসতো, ওই মিষ্টি বা ওই একটা আম যদি তোমার জন্য আমি, ইটস দ্য থট দ্যাট ম্যাটার্স। হ্যাঁ, ইনস্টেড আমার এখানে ধর একটা বই পড়ে আছে, 2 কপি এক্সট্রা আছে, ওটা দিয়ে গিয়ে বললাম বিপ্লব হ্যাপি বার্থডে। হ্যাঁ, অর্জুন। হ্যাঁ, ওইটাই খুব ইম্পর্টেন্ট, যে মার্কেটিং এর জন্য তোমায় ভাবতে হবে যাকে তুমি দিচ্ছ, গিফট দিচ্ছ, যত তুমি তার ভেতরে ঢুকতে পারবে খুব ইজি। তারপর এখানে অর্জুন আমি একটা প্রশ্ন করতে চাই। এই যে তুমি বললে আমার খুব ভালো লাগলো যে মার্কেটিং এ সাকসেসফুল হতে গেলে তার মানুষটার ভেতরে ঢুকতে হবে। তো তোমাকে মনে হয় না যে এই ব্যাপারটায় ভালো সাহিত্য, ভালো সিনেমা এই ব্যাপারটাতে হেল্প করে? মানে আমরা সবটাই তো আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে জানতে পারি না, আমাদের তো অন্য সাহিত্যিকদের অভিজ্ঞতাও তো এক্ষেত্রে বা কাজে আসতে পারে। তো কি করে একটা ছেলের এই জিনিসটা বাড়াতে পারে নিজের মনের মধ্যে জনকে? এটা শুধুমাত্র আমি বলবো মার্কেটিং না, যারা ব্যবসাতে সফল হতে চায় সেটাও ইন এ ওয়ে দে হ্যাভ টু নো দেয়ার ক্লায়েন্ট ভেরি ওয়েল। তো কি করে তারা পারবে? তুমি জানো তো বিপ্লব, তুমি যে প্রশ্ন সেকেন্ড পার্টটা এটা বললে সেটা খুব ইম্পর্টেন্ট বেশি। খালি মার্কেটিং নয়, হ্যাঁ, যে কোনো জায়গায় লাইফে একটা ফ্রেজ আমি ইউজ করি, আনইনটেন্ডেড লার্নিং। ইচ্ছাকৃত নয়, তুমি যেটা জানতে চাওনি ফট করে এসে গেল মাথায়। হ্যাঁ, সেটাই হচ্ছে যে চারদিক থেকে মার্কেটিং এ বা যে কোনো একটা জায়গায় মনটা, তোমার নলেজ বেসটা বড় করতে হবে, কিছুই র্যান্ডম নয়। হ্যাঁ, তুমি ধরো একটা মুভি দেখছিলে, একটা সাসপেন্স থ্রিলার, অথবা তুমি শেলির একটা কবিতা পড়ছো, টু দ্য নাইট। হ্যাঁ, ফট করে তুমি হঠাৎ তুমি একটা জিনিস দেখতে পেলে দুটোর মধ্যে একটা কানেকশন আছে। হ্যাঁ, শেলি যেভাবে প্রত্যেকটা জিনিস 3বার করে বলে, অথবা ডিটেকটিভটা কিছু জায়গায় দাঁড়িয়ে 3বার করে মাথায় চুলকোয়। হ্যাঁ, মানে হঠাৎ তুমি দুটো জিনিস থেকে দেখলে যে কোনো জিনিস 3বার দেখলে জিনিসটা অন্য রাখে। এই জিনিসটা তোমার মাথার মধ্যে যখন আসবে, পুরো পৃথিবীটা পাল্টে যায়। হ্যাঁ, আমি তো একটা খুব র্যান্ডম এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, এই আজকে সকালে একটা বাচ্চা মেয়ে মুভিটা দেখেছে, বাচ্চা মানে ধরো 18-20, আমার পক্ষে তো একেবারেই বাচ্চা। তো লিঙ্কডিনে খুব সুন্দর সুন্দর মেসেজ দিয়েছে। হ্যাঁ, আমার মাঝখানে ফ্রি টাইম ছিল, আইলাম তোর সাথে কথা বলবো। বললো অর্জুন স্যার খুব ভালো হবে। আমি কথা বলছি করে মেয়েটার সাথে কথা বলতে বলতে ও বললো যে ওর লাইফে খুব বড় চ্যালেঞ্জ, যে 18 তারিখটা যে কোনো মাসের ওর পক্ষে খুব ভয়ঙ্কর। কারণ 4টে মাসের 4টে ডিফারেন্ট 18 তারিখে ওর লাইফে 4জন ইম্পর্টেন্ট মারা গেছে। তাই ও যে কোনো মাসে 17 থেকে 19 চলে যেতে চায়। হ্যাঁ, বাচ্চা মেয়ে, খুব খারাপ লাগলো। হ্যাঁ, আমি বললাম তুই 18টা স্কিপ করবি? এটা হোটেলে হয় যে 13টা ওরা স্কিপ করে দেয়। হ্যাঁ, তুই পারবি না করতে। তো তুই ওই 4জনের গল্প বল আমাকে। করে দেখলাম একটা হচ্ছে কাকা, একটা অমুক, প্রত্যেকে হচ্ছে লাইফে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি দেখ ভগবান যে নিয়ে গেছে তাদের, সেটা তোর কন্ট্রোলে নেই, কিন্তু ভগবান যে তোকে 4টে দারুণ লোক পাঠিয়েছিল তোর লাইফে, 18 তারিখ উইল বি ইয়োর সেলিব্রেশন। যে ভগবানকে তুই একদিন বলবি কেন নিয়ে গেছো, সেটা ভগবানের সাথে তোর বাদে কথা হবে। বাট নাও এভরি 18 তারিখ ইউ ক্যান সেলিব্রেট যে থ্যাংক ইউ, পৃথিবীর 4টে সবচেয়ে ভালো লোক আমার লাইফে ছিল আর এখনো থাকবে। মেয়েটার হাসিটা যেটা হলো, মানে প্রাইসলেস। হ্যাঁ,
তাই জন্য তুমি এটা বলছো না তো, সাহিত্য হতে পারে, মিউজিক হতে পারে, যে কোনো একটা জিনিস আমাদের পার্সপেক্টিভটাকে বের করে। আমরা যে কুপমণ্ডুক হয়ে গেলে আমরা যে বাইরে দেখতে যাই না, কিছু দিয়ে হাতুড়ি দিয়ে এটা ভাঙতে হয়। আমি একটা তোমার খুব র্যান্ডম এক্সাম্পল দেবো। হ্যাঁ, আমার লাইফের গোল হচ্ছে এভরি 2 বছর একটা নতুন কিছু করব যেটা আমি কোনোদিন আগে ভাবিনি। 2023-তে আমি স্পোর্টস সাইকোলজির ওয়ান অফ দ্য হাইয়েস্ট লেভেল ডিপ্লোমা ক্লাস নিলাম। ক্লাসটা অনলাইন, বা টিচার প্রথম দিন বলে দেয় 12টা ক্লাস, একটা দিন তুমি যদি 1 মিনিট দেরি করো আর একটা অ্যাসাইনমেন্ট না করো, দ্যাট মিনস ইউ আর নট সিরিয়াস। নো এক্সকিউজেস, ইউ অটোমেটিক্যালি সেলফ ড্রপ ইয়োরসেলফ। ক্লাস থেকে নিজেই তুমি নিজেকে বের করে দেবে। আইআইটির পরে বহুদিন বাদে ক্লাস নিচ্ছি, তারপরে এমবিএর পর আমি তো লড়ে গেলাম ক্লাস। নট অনলি ক্লাসের রোজ আসবো, আমার ক্লাসের নাম্বার 1 হতে হবে, টপার। হ্যাঁ, আমি কি কোনোদিন ওটা ইউজ করব? একদম নয়। ইন্ডিয়ান ক্রিকেট টিম আমাকে কোনোদিন ডাকবে না, ডাকলে তো চলে যাব। কিন্তু সিম্পল যেসব জিনিসগুলো দেখেছি না, এটা খিচুড়ির মতো, জানো তো। এর থেকে একটু নিলাম, এর থেকে একটু নিলাম, ওখান থেকে নিলাম, সাহিত্য থেকে, রবীন্দ্রনাথ থেকে, মানে হ্যাভিং দিস, মানে ব্রেনটাকে চ্যালেঞ্জ করা। ইংরেজিতে একটা খুব সুন্দর কথা আছে, কানেক্টিং দ্য ডটস। তোমার প্রফেশনে খুব ইম্পর্টেন্ট বিকল্প। হ্যাঁ, তুমি ভাবো আমি তোমার আন্ডারে কাজ করি, আমার কাজ হচ্ছে ডট কানেক্ট করা, দুটো ডট। তুমি এরম টাইমে আরেকটা অর্জুনকে নিয়ে এলে যে রোজ সকালে 500টা ডট নিয়ে আসে তোমার কাছে, মানে দ্যাট অর্জুন ইজ দ্য মোর পাওয়ারফুল। 500টা ডট নিয়ে তুমি যেসব বিরাট প্রোগ্রামিং করো, এসব করো, তুমি তো পুরো পৃথিবী পাল্টে ফেলবে। দুটো ডটওয়ালা অর্জুন আর 500টা ডটের জন্য তুমি এটা বলছো না, যদি এই কনভারসেশনটা আমি ভাবিও নিয়ে এদিকে যাবে। এটা কিন্তু তুমি আমাদের মাথাটা আজকে পুরো ওপেন করলে, যে কোনো লার্নিং ইজ নেভার ওয়েস্টেড। না, অ্যাবসলিউটলি, এটা আমার জীবনেরও অভিজ্ঞতা যে এটা, এবং এটা থেকে আমি আরেকটু বাড়িয়ে যেতে চাই। একটা হচ্ছে যে লিডারশিপের ক্ষেত্রে, যেমন ধরো তুমি টেকনোলজি জিমখানায় ভাইস প্রেসিডেন্ট ছিলে, মানে আমাদের সর্বোচ্চ পদে ছিলে ছাত্রনেতা হিসেবে আইটি খড়গপুরে। তো আমি লিডারশিপের ব্যাপারটা তো বিশেষ করে পশ্চিমবাংলায় কোম্পানি খুলতে গিয়ে দেখেছি যে বাঙালিদের মধ্যে কোনো ভালো লিডার আমি পাইনি। এবং আমার একটা ধারণা এই যে বাঙালি ছেলেরা ছাত্র নেতা হতে ভয় পায়, বা যারা হয় তারা একদম পলিটিক্যাল লাইনে চলে যায়, কেউ আসে না। তো এইখানে আমার একটা প্রশ্ন আছে তোমার কাছে, যে ছাত্র জীবনে তুমি, আমার তো দেখে মনে হয় যে তুমি শুধু আইআইটি খড়গপুর না, বিভিন্ন জায়গায় নেতৃত্বে ছিলে, কারণ তোমার কমিউনিকেশন ভালো ছিল, জাজমেন্ট ভালো ছিল। তো তোমার কি মনে হয় যে নেতাটা একজন ইনবর্ন হয়, নাকি তাকে এই ছোটবেলায় একটা ছোট পাড়ার ক্রিকেট টিমের নেতাই বলো, বা আইআইটি খড়গপুরের নাম্বার 1 ছাত্র নেতাই বলো, মানে ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট, এই প্র্যাকটিস গুলোরও দরকার আছে? এটা আমার আইআইটিতে এক প্রফেসর ছিলেন, প্রফেসর ওয়াইপি সিং। ওয়াইপি সিং ইলেকট্রিক্যালের খুব জাঁদরেল প্রফেসর ছিলেন। আমি পড়াশোনা কম করতাম, আমি স্যারকে চিনলাম পার্সোনাল লাইফে। হ্যাঁ, উনি মোটামুটি আমার দ্রোণাচার্য। খড়গপুরে সন্ধ্যেবেলার রেগুলার 10টা 9টা 9:30 ওনার বাড়িতে যেতাম, চা ফা খেতাম। আমি যখন ইলেকশনে দাঁড়াচ্ছি, তখন স্যার আমাকে একটা কথা বললো, কেন দাঁড়াচ্ছ? ও বলল 3 রকমের লিডার হয়, একটা জানে না, দাঁড়িয়ে পড়ি। আরেকটা হচ্ছে পার্সোনাল গেন, যদি লিডারটা হই তারপরে হয়তো ভালো চাকরি পাবো। থার্ড হচ্ছে জেদ, যে এটা করতে চাই আমি সবার জন্য। আর তখনকার দিনে খড়গপুরের খুব চ্যালেঞ্জ হচ্ছিল, আমাদের মেস স্ট্রাইক হচ্ছিল, টিচার স্ট্রাইক হচ্ছিল, ফাইনালের আগে ক্যাম্পাস বন্ধ হয়ে যাচ্ছিল। আমি বললাম, স্যার আমার একটাই হচ্ছে, পড়াশোনা তো করিনি, কিন্তু রেকর্ড আছে আমার, যে লোয়েস্ট গ্রেড পয়েন্ট উইদাউট আ ফেল, ওটা মেনটেন করতে হবে। আর আমরা যদি এটাকে ব্রেক করতে পারি তাহলে ফর এভার। পরে স্যার আমাকে সেকেন্ড কথা বললেন, যে রবীন্দ্রনাথের যে গানটা আছে একলা চলো, বললে এই রাস্তাটা কিন্তু খুব ডিফিকাল্ট, স্টুডেন্টরা তোমায় সাপোর্ট করবে না, কারণ এখানকার স্টুডেন্টরা আসে যে আমরা কোনো কন্ট্রোভার্সির মধ্যে ঢুকবো না। তুমি যখন যদি জার্নিটা শুরু করো, একলা যেতে হবে শেষ অব্দি। আমি তখন বুঝিনি স্যারের কথাটা, মানে হি
আমাকে মোটামুটি হি গেভ মি আ ওয়ার্নিং যে ডোন্ট স্টার্ট আনলেস ইউ গো। আমি যখন জার্নি শুরু করলাম, আমার হচ্ছে কোনো পলিটিক্সে যাবো না। অন দ্য আদার সাইড, যে আমার স্টুডেন্টদের খাবার দেবে রোজ, আমি তাদের সাপোর্ট করবো। জামশেদপুর থেকে আমাদের চেয়ারম্যান রুসি মোদি এসে বললো, তোমরা যদি আমাদের সাথে চলো, আমরা ক্যাফেটেরিয়া খুলে দেবো। বললাম, স্যার ক্যাফেটেরিয়া খুলে দিন। আইআইটিতে আমি তোমায় খালি বলছি, এই জায়গাটা না কেঁদে বলতে পারলে আমি বেঁচে যাবো। আমার বেস্ট বন্ধুরা আমাকে ডাইরেক্টরের চামচা বলতো। ফেয়ারওয়েলের দিন খুব ইমোশনাল দিন। আমার হস্টেলের আমার বন্ধুরা সবাইকে এই গিফট দিচ্ছে করছে, আমাকে একটা পুরোনো টাইম ম্যাগাজিন দিয়ে বলল, অর্জুন ডিডন্ট হ্যাভ টাইম ফর আস, বাট উই হ্যাভ টাইম ফর ইউ। হ্যাঁ, আমি সেদিন গিয়ে স্যারের বাড়িতে, এটা হচ্ছে হলের ফেয়ারওয়েল, আমি হলে নেই, আমি ওয়াইপি সিং এর বাড়িতে গেছি, গিয়ে কাঁদছি। স্যার আমাকে বলছে, দিস টিয়ার্স আর দ্য প্রুফ দ্যাট ইউ আর আ লিডার। হ্যাঁ, এন্ড এটাই জানো তো, যেটা মানে যে কোনো একটা জিনিস যদি লিডারশিপে হচ্ছে, তোমাকে অর্জুনের মতো ধরতে হবে। কোনটা তোমার গোলটা যদি তোমার ভেরি ক্লিয়ার না হয়, আর গোলটা যদি তোমার মন থেকে হার্টে না কানেক্ট করে, জেদ আসবে না। আর রাস্তায় ধরো ম্যারাথনের মতো পেন হবেই, বাট ওই জার্নিটা, আমি যখন 2 বছর বাদে যখন স্যারের কাছে ফেরত যেতাম, আমি স্যারকে তখন প্রণাম করেছি। আইআইটি থাক তুমি কোনোদিন আমাকে প্রণামও করিনি কিছু, আমি জাস্ট প্রণাম করে বললাম, স্যার আমি আইআইটিতে এসেছিলাম পড়াশুনো করতে না, স্যার আপনার পায়ের কাছে বসে এই লার্নিংটার জন্য, এটা আমি কোনোদিন ভুলবো না। সেটাই হচ্ছে জানো তো, লিডারশিপ হচ্ছে, আমাদের সবার মধ্যে লিডারশিপ আছে। লিডারশিপ ইজ নট অ্যাবাউট আমি লিডার। লিডারশিপ হচ্ছে যারা আমার পিছনে আছে তাদেরকে আমি কোথায় নিয়ে যাব ফর আ বেটার কজ, ওদের জন্য, নিজের জন্য নয়। মানে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। উইদাউট আ ফলোয়ার কোনো লিডার না। রাইট, মানে লোকজন তোমার 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 টিম মেম্বারকে তোমাকে সবচেয়ে ভালো করে নার্চার করতে হবে, প্রোটেকশন দিতে হবে, সিকিউরিটি দিতে হবে। আর অর্জুন, এই প্রসঙ্গে আরেকটা যে জিনিস আমার মনে পড়লো, খুব কিউরিওসিটি থাকবে লোকজনের জানা, যে তুমি এরোনটিক্যালে ব্যাচেলার্স করলে, তারপর এমবিএ করে তুমি মার্কেটিং এ এবং বিশেষ করে ব্র্যান্ডিং এ এলে। তো এখানে একটা প্রশ্ন থাকে যে, তুমি জানো যে তুমি বইতেও লিখেছিলে যে আমাদের একটা বড় অংশের ছেলে মেয়েগুলোকে জোর করে বাবা মা ইঞ্জিনিয়ারিং করতে পাঠায়, কিন্তু তার মন হয়তো পড়ে আছে সাহিত্যে বা বিজনেসে বা অন্য কোথাও। তো তোমার কাছ থেকে আমি চাই যে শুনতে, যে লোকজন তোমার কাছ থেকে ইন্সপিরেশন চাক, যে ইঞ্জিনিয়ারিং পড়া মানে জাস্ট এই নয় যে তাকে ইঞ্জিনিয়ারিং হতে হবে, বা ডাক্তারি পড়া মানে এই নয় যে তাকে ডাক্তার আমার মনে হয় হতেই হবে। এটা তো হতেই পারে যে সেটা একটা তার বেসিক এডুকেশন, কিন্তু তার যদি মার্কেটিং ব্র্যান্ডিং অন্য এরিয়া ভালো লাগে, সে কেন সেটা নেবে না? বা মানে লাইক ইউ হ্যাভ প্রুভড ইয়োরসেলফ, রাইট, যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করেছো জীবন। এই প্রশ্নটার দুটো ডাইমেনশন আছে। একটা হচ্ছে, আমরা অনেক সময় জানি না কি চাই। আমি আমেরিকাতে আসার আগে আমি কোনোদিন জানতাম না চিকেন ফাহিটা বলে একটা মেক্সিকান খাবার আছে, ওটা কি। ওটা আমার ফেভারিট খাবার। যতদিন না আমি চিকেন ফাহিটা খেয়েছি, আমার ফেভারিট ছিল ডাল ভাত, এখন চিকেন ফাহিটা। তাই জন্য অনেক সময় তোমাকে নতুন নতুন জিনিস চেষ্টা করতে হবে। তার মধ্যে দুটো জিনিস হবে, একটা হয়তো তুমি তোমার প্যাশন পেয়ে গেলে, নইলে ওই আনইনটেন্ডেড লার্নিং কিছু না কিছু তোমার মাথার মধ্যে এসে যাবে। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। আর সেকেন্ড, যে লাইফে চেঞ্জ করাটা নিজের মধ্যে। হ্যাঁ, তুমি যে ভুল দিকে যাচ্ছ, এই জন্য আমি যখন এমবিএ করতাম, মাইলস হল বলে একটা ছেলের সাথে আলাপ হলো। 55 বয়সে এমবিএ করতে এসছে, 55 বছর বয়স। দারুণ একটা, তখনকার দিনে মার্সিডিজ গাড়ি করে সে ক্লাসে আসতো। হ্যাঁ, একদিন ওর গাড়ি করে আমাকে পৌঁছে দিচ্ছে, করে আমি মাইলসকে জিজ্ঞেস করলাম, মাইলস তোমার কি করতে? ও ডেন্টিস্ট ছিল, 6টা প্র্যাকটিস। তাইলাম, তুমি এসব ছেড়ে এলে? আমাকে বলছে, আই গট টায়ার্ড। লোকের ময়লা মুখের মধ্যে হাত ঢুকিয়ে পয়সা বের করতে আমার আর চাই না লাইফে। একটা 55 বছরের লোক, পুরো লাইফ সেটেল, 6টা প্র্যাকটিস, আমেরিকাতে গাড়ি আছে, সব কিছু।
একদিন সকালে বলল আমি অন্য লোকের ময়লা মুখের মধ্যে হাত দেব না। নাও ওর ডেন্টাল প্র্যাকটিসটা কিন্তু চলে গেল না। ও MBA করে ও দেখতে আরম্ভ করলো কি করে অন্য ডেন্টিস্টদের হেল্প করবে। ওর আন্ডারে এখন হয়তো 200-300 ডেন্টিস্ট আছে। হ্যাঁ, কিন্তু ওই যে রাস্তাটাকে পাল্টানো, মানে তুমি ভাবো, আমরা এটা বলি অনেক সময়, আমরা ছেলেরা করি এটা বেশি। কলম্বাস বেস্ট এক্সাম্পল, যাচ্ছে ইন্ডিয়া, মানে 6 মাস 8 মাস ধরে চলে গেল ভুল ডিরেকশন, হ্যাঁ পৌঁছে গেল গিয়ে আমেরিকাতে। হ্যাঁ, মানে কিছুক্ষণ বাদে ওই যে ভ্যালিডেশন করে যে আমি ভুল পথে যাচ্ছি, কলম্বাস তো এটা ঘুরে ফেরত যেতে পারতো না ইন্ডিয়াতে। ভুল পথে যাওয়ার সময় নিজেকে দাঁড়িয়ে একটু জল খাও, অ্যানালাইজ করো, রাস্তা পাল্টো, খুব ইজি। কিন্তু ওই পজটা খুব ইম্পর্টেন্ট। লাইফে রাস্তা চেঞ্জ করলে খুব মজা লাগে। আমি কত কেরিয়ার চেঞ্জ করি, আরে ইট গিভস ইউ মোর এক্সাইটিং। নেক্সট অর্জুন, আর একটা আমার ইন্টারেস্টিং কোশ্চেন তোমাকে এবার ফেস করতে হবে, আই ডোন্ট নো হাউ ইউ আনসার দিস। সেটা হচ্ছে অভিষেক বচ্চনকে নিয়ে। আমি পেটি শিওর যে তোমার বায়োপিকে অভিনয় করার সময় অভিষেক বচ্চন ডেফিনেটলি তোমার সাথে কথা বলেছে বিভিন্ন সিন নিয়ে, করতেই হবে যে জানার জন্য যে কি এক্স্যাক্টলি হয়েছে। তো নর্মালি লোকের অভিষেক বচ্চন সম্বন্ধে একটু নেগেটিভ আইডিয়া আছে যে ছেলেটা বাপের মতো পয়েন্ট, বাপের পেছনে। কিন্তু আমি সেরকম ভাবতাম, কিন্তু অভিষেক বচ্চনের একটা ইন্টারভিউ দেওয়ার পর আমি নিজেই অবাক হয়ে গেছিলাম যে ও একসময় নিউ ইয়র্কে শেক্সপিয়ারিয়ান থিয়েটারে ভর্তি হয়েছিল এবং মানে হি ওয়াজ গ্রুমিং হিমসেলফ টু বি এ ক্লাস অ্যাক্টর, কিন্তু বাবার ব্যবসা খারাপ হওয়ার জন্য দেশে ফিরতে বাধ্য হয় এবং বলিউডের মশলাদার মুভিতে অভিনয় করতে বাধ্য হয়। বাট দেন আই রিয়ালাইজ যে ছেলেটার মধ্যে একসময় ভালো অভিনেতা হওয়ার চেষ্টা ছিল, কিন্তু ভাগ্য তাকে সেটা হয়তো হতে দেয়নি বা আমরা বুঝতে পারিনি। কিন্তু তোমার নাম চরিত্র অভিনয় করার সময় মনে হলো যে ইয়েস, দ্যাট ওয়াজ অভিষেক বচ্চন, যার আমি ইন্টারভিউ মানে 10 বছর আগে শুনেছিলাম এবং সে আক্ষেপ করেছিল যে আমি বলিউডে সেরকম তো রোল পাই না যে আমি অভিনয় দেখাবো। একটু এইটা নিয়ে যদি বলো, যে মানে আমার হঠাৎ মনে হলো যে তোমার বায়োপিকে হয়তো সে সুযোগটা পেয়েছে, তা তুমি তো ইন্টারাক্ট করার সুযোগ পেয়েছো। আই রিয়েলি ওয়ান্ট টু নো দিস। আমার মনে হয় অর্জুন নামের মধ্যে ম্যাজিক আছে, কি বুঝেছো না? এটাও জানো তো প্রশ্নটার লট অফ দ্য ক্রেডিট গোজ টু সুজিত সরকার। দীপিকা পাদুকোন যখন পিকুর পরে একটা কথা বলেছিল যে সুজিত সরকারের কাছে অ্যাক্টিং করা ইজ লাইক গোয়িং টু দ্য হাইয়েস্ট লেভেল অফ অ্যাক্টিং স্কুল। সুজিত, অভিষেক যখন ওরা শুরু করলো, ওরা ব্রিদিং করতো দুজনে। অনেক স্ক্রিপ্টটা সুজিত অনেক বাদে বলেছে। একটু তুমি এখানে যদি জনগণকে বলো যে কি করে সুজিত তোমার বইটা সম্বন্ধে জানলো এবং কি করে সিদ্ধান্তটা নিল যে তোমার এই বায়োপিকটা নিয়ে সিনেমা করবে, সেটা একটু লোকের কিউরিওসিটি থাকবে জানার জন্য। হ্যাঁ ঠিক আছে। তো অভিষেকের একটা জিনিস বলে দিই আগে। তো ডিরেক্টর সুজিত আর অভিষেক ওরা একসাথে প্ল্যান করছে সব। আর মুভিতে আমাদের খুবই ক্লিয়ার যে এটা সুজিতের পারসেপশন অফ ওর মাথায় যেভাবে অর্জুন আছে, নট রিয়েল অর্জুন। কিন্তু অভিষেক বচ্চনের যেটা ইমপ্রেসিভ হচ্ছে যে হার্ডওয়ার্ক। হ্যাঁ, ও প্রত্যেকটা সিনের প্রত্যেকটা লোকের ডায়লগ জানে। হ্যাঁ, আমি ওকে যখন পডকাস্টে ইন্টারভিউ করলাম, করে আমি ওকে বললাম প্রথমেই একদম শুরুতে, প্রথম হচ্ছে আমার তোমার উপরে এত ইমপ্রেসড হয়েছিলাম। ও আমার দিকে রাখি বললো, অর্জুন দা ওয়াই শুড আই নট নো। মানে ও খুব ঘাবড়ে গেল। আমি ওকে একটা এরকম কমপ্লিমেন্ট দিচ্ছি যে তুমি সবার লাইন জানতে, সবকিছু জানতে। বললো, অর্জুন দা আবার তো জানতেই হবে। হ্যাঁ, তো গোয়িং ব্যাক টু সুজিত, তো আমার এক IIT-র বন্ধু পার্থ সিনহা, তো আমার জাস্ট পডকাস্ট শুরু হয়েছে 2020-তে, তো ওকে বললাম এডি কাউকে একটা কানেক্ট করে দে। ও দুজনের সাথে কানেক্ট করলো আমার। হ্যাঁ, প্রথম হচ্ছে কৈলাস খের। কৈলাস স্যারকে ফোন করলে, মেসেজ করলাম, হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে করে। কৈলাস খের আর আমার খুব ভালো বন্ধুত্ব হলো, বুঝলে তো। কিন্তু কানেকশনটা হলো এক দুজেকে নিয়ে মুভির মতো। হ্যাঁ, আমার হিন্দি আমি বুঝি না, আর ওনার হিন্দিও আমি বুঝি না, আর ইংরেজিতে উনি কথা বলেন না। তো কিছুক্ষণ করার পরে 1-2 দিন বাদে এলাম, স্যার পডকাস্ট তো হবে না, কারণ হিন্দি তো পারবো না করতে। ও অনেক চেষ্টা ফেষ্টা হলো, কৈলাস খের হলো না। হ্যাঁ, এরপরে সুজিত সরকারের সাথে কথা হলো। আমাকে
সবাই বলেছে যে ডিরেক্টররা হচ্ছে খুব স্পেশাল বলিউডে, ওদের সার্টার বলতে হয়। আমি যখন প্রথম কনভারসেশন হচ্ছে, ও আমাকে বলছে অর্জুন সেন, আমি বলছি সুজিত সরকার, এভাবে কথা হচ্ছে। কনভারসেশনের পরে তারপরে দুদিন আড্ডা শুরু হলো। হ্যাঁ, প্রথম একদিন হলো, তারপরে মানে কিছু একটা কানেকশন ছিল দুজনের মধ্যে, যে আমাদের আড্ডা। তারপরে জুমে হতো, কোভিড এলো, মানে মাঝে আমার বউ ঘাবড়ে যেত, বললো কালকে কি আবার সুজিত? হ্যাঁ, ও বলতো সুজিত, মানে মানে এটা জানো তো, মানে অনেকের সাথে না কথা বলতে ভাল লাগে। আর এরকম ভাবে অনেক কথা চললো, প্রায় 100-150 ঘন্টা চলেছিল কথা। হ্যাঁ, 2 মাস, 2 মাস বলছি, প্রায় বছর দেড়েক ধরে। তো এরকম টাইমে হঠাৎ একদিন সুজিত আমাকে বললো যে অর্জুন দা, আমি ভাবছি তোমার গল্পটা দিয়ে আমি স্কোপ করব। আর সুজিতের হচ্ছে এথিক্স খুব হাই। ও বললো আমি যেই ভাবলাম যে মুভি হতে পারে, আমি তোমার সাথে কথা বলতে হবে, কারণ নইলে তোমাকে আমি প্রশ্ন জিজ্ঞেস করে যাচ্ছি আমার কমার্শিয়াল হতে পারে, এটা ঠিক নয়। আর আমি খুব ঘাবড়ে গেলাম। আমি ভাবলাম বুঝি আমার কোনো একটা কমন বন্ধু নিশ্চয়ই এটার উপরে প্র্যাঙ্ক ট্যাগ করছে। আমার বন্ধু পার্থ সিনহা, ও বিরাট এসব করে, হ্যাঁ, দুষ্টু ছেলে একটু। তো সুজিত আমাকে বললো না অর্জুন দা। আমি জিজ্ঞেস করলাম কেন? ও যেটা বললো, এই কনভারসেশন যেখানে শুরু হয়েছে আমাদের, ও বলল ইন্ডিয়াতে স্পেশালি একটা বয়সের পরে আমরা গিভ আপ করি লাইফে, আমরা ভুলে যাই যে আমাদের আরো আরো কিছু করা বাকি আছে। হ্যাঁ, ও বললো যে অর্জুন দা, এই গল্পটা এরকম আমি একটা গল্প খুঁজছিলাম, গল্পটা ইজ নট ইম্পর্টেন্ট, ইউজিং দ্য স্টোরি টু শোকেস। হ্যাঁ, আমি তোমাকে ইন্ডিয়াতে এখন একটা রেস্টুরেন্ট চেন পৌঁছে গেছে, তোমরা কেউ যদি ওই রেস্টুরেন্টটার কাছ দিয়ে যাও, KFC, কেনটাকি ফ্রাইড চিকেন, হ্যাঁ, কেনটাকি ফ্রাইড চিকেন, তোমরা সামনে থেকে কি দেখো? ফ্রাইড চিকেন, চিকেন বিক্রি করছে। গুগলে গিয়ে সার্চ করো, কর্নেল স্যান্ডার্স ভদ্রলোকের লাইফে ছোটবেলা থেকে সবকিছু খারাপ, বিয়ে হলো, ডিভোর্স হয়ে গেল, বউ বাচ্চা নিয়ে চলে গেল, রেস্টুরেন্ট খুললো, পুড়ে গেল, রেস্টুরেন্ট খুললো, আবার আবার আগুন লেগে গেল। লোকটা 62 বছর বয়সে রিটায়ারমেন্টের কোনো 150 টাকার চেক পেল। ও ভাবলো লাইফ শেষ করবো। তখন বললো না, কিন্তু ওর কাছে একটা নতুন চিকেনের রেসিপি ছিল, আর একটা প্রেশার কুকারে সেটা বানাতো। ও রেস্টুরেন্ট থেকে রেস্টুরেন্ট যাচ্ছে, 1001টা রেস্টুরেন্ট ওকে নো বলেছে, না হবে না। ও থামেনি। ইউটাতে 1002 নম্বর রেস্টুরেন্ট, 64 বছর বয়স, প্রথম রেস্টুরেন্ট ওকে বললো আমি তোমার ফর্মুলা ইউজ করব, প্রত্যেকটা চিকেনের জন্য তোমায় 5 সেন্ট দেবো। এইভাবে রেস্টুরেন্ট চেন শুরু হলো। হ্যাঁ, মানে আমি এভরি টাইম আমি KFC যাই, আমি পার্কিং লটে মাঝে মধ্যে বসে যাই, চিকেন তো ভাজা খেতে পারি না, কিন্তু আমি জাস্ট বসে যাই ভাবতে যে বুড়ো লোকটা 62 ইয়ারে কি করেছে। অ্যান্ড দ্যাট ইজ দ্য স্পিরিট। জানো তো, যে ওই যেটা স্পিরিটটা আছে, যেটা সুজিত বান মুভিতে যেটা আনার করেছিল, যে লাইফে কতবার তুমি চেষ্টা করবে, যতবার দরকার, কোনো নাম্বার নেই, 3 নয়, 5 নয়, 10। তোমার বিজনেসে তুমি ভাবো, বিপ্লব তুমি এসছো কলকাতা দেশ থেকে, ছোট আমরা ছোট ছেলে বাচ্চা সবাই এসছি, কোথায় তুমি নিয়ে গেছো, বিকজ তুমি থামোনি। এখানে আর একটা জিনিস অর্জুন, যেটা আমি অভিষেক বচ্চন সম্বন্ধে আরো স্পেসিফিক জানতে চাইছি, যে মানে ওর বাবার প্রেশারে সবসময় আমার মনে হচ্ছে থাকা, যে বাবা যদি ওরকম বড় ফিগার হয়, একটু মানে তার ছেলে হওয়া খুব মুশকিল আছে, মানে অলওয়েজ আন্ডার দ্য ইমপ্রেশন যে লোকে বাবার স্কেলে তাকে মাপবে। এই ব্যাপারটা কি তোমার মনে হচ্ছে অভিষেক বচ্চনের মধ্যে একটা মানে ডাজ দ্যাট এফেক্ট হিম? আই ডোন্ট থিঙ্ক সো। এটা আমরা দেখি বাইরে থেকে। অভিষেক হিজ নিজে সেলফ মেড, ওর ভ্যালিউজ আর খুব হাই। মানে আমরা যখন ফিল্মটা হতো, সুজিত আর অভিষেক ওয়ে দ্য অনলি দুজন যারা দেখতো, জানতো যে অর্জুন কির মধ্যে দিয়ে গেছে। হ্যাঁ, ধরো একটা সিন আছে যেখানে ডাক্তার এসে বলবে অর্জুনকে যে অর্জুন তুমি বলো ক্রিসমাস দেখবে না, আর অর্জুন হিসেব টিসেব করে বললো তার মানে তুমি বলছো 100 দিনের কম বাকি লাইফে। তো ওই সিনটা হচ্ছে যখন ফিল্মিং, আমি হসপিটাল রুমের বাইরে মাটিতে বসে আছি,
আর অভিষেক এসে দেখছে যে আমি পুরো সিনটার মধ্যে ঢুকে আমি মাথা নেড়ে যাচ্ছি। হ্যাঁ, অভিষেক আবার কোনা নিয়ে বলে কি হলো, বললাম আমি খালি বলছি মনের মধ্য থেকে, অর্জুন পালিয়ে যা পালিয়ে যা। হসপিটালে যতক্ষণ তুমি এরকম থাকো তোমার কোনো হোপ নেই। হসপিটালে যদি এভাবে বেরোই তার মানে কত, এইখান থেকে আমাকে উঠতে হবে, এইভাবে বেরোতে হবে। হ্যাঁ, আর ওর যেটা সেন্সিটিভিটিটা, যে বেশিরভাগ দিন আমাকে, আমি টায়ার্ড হলে আমাকে গাড়ি অব্দি নিয়ে আসতো। মানে আমি তোমায় বলছি আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, বিপ্লব তুমি আমি দুজনে একটু বয়স হচ্ছে, তুমি আমার থেকে অনেক ছোট, তাও ইটস নট প্রফেশনাল সাকসেস, তোমার মনটা কত ভালো, তুমি অন্য লোকের জন্য কতটা কেয়ার করো। আমার মতে জানো তো, সেটা ওর বাবা তো অনেক লেভেলে, কিন্তু অভিষেকের সাথে জাস্ট লোকটাকে চিনতে পেরে। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। মুভিটা রিলিজ হলো যেদিন, সকাল 5:30টার সময় টেক্সট, অর্জুন দা থ্যাংক ইউ, তোমার লাইফটা আমাকে এনরিচ করেছে, আর এই অপরচুনিটি আমি পেয়েছি, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি ওকে যখন ফোন করলাম, ও বলছে আমি বসেছিলাম যে তুমি ভোর 5:30টায় ওঠো, আমি 5টার থেকে বসে আছি। কিন্তু মানে এই সিম্পলিসিটিটা, দ্যাট ইজ হোয়াট অভিষেক বচ্চন ইজ। স্যার ও কত বড় অ্যাক্টর বা কি, ওটা আমার ক্ষমতার মধ্যে নেই, ওসব অ্যানালাইসিস আমি জানিও না। কিন্তু আমার যেটা ফরচুনেট হচ্ছে টু সি, যে হিউমিলিটি, যেটা বিনম্রতা আমরা বলছি, ওই বিনম্রতাটার জন্য আজকে যদি অভিষেক আমায় ফোন করে বলে যে অর্জুন আমার একটা দরকার, আমি চলে যাবো অর্জুন। নট বিকজ হি ইজ অভিষেক বচ্চন, বিকজ ও আমার মনটাকে টাচ করেছে। অর্জুন, আমাদের পডকাস্ট টাইম এবার শেষ প্রশ্নে আসছি আমি। আমাদের আরো একটা বড় গ্রুপ আছে, যেখানে বড় গ্রুপ মানে আমি মানে বাঙালি ছোট ছোট ব্যবসায়ীদের আমি উৎসাহিত হওয়ার চেষ্টা করি। এর মধ্যে একটা বড় অংশ আছে যারা রেস্টুরেন্ট চালায় বা ফুডের ব্যবসা করে। আজকাল ক্লাউড কিচেন থেকে শুরু করে, আর তুমি তো ফুডের ব্যবসা হচ্ছে যাকে বলে মার্কেটিং গুরু। তো সবাই আমার কাছে জানতে চায় যে আমার যে কি করে মার্কেটিং করা যায়। তো আমার তখন তোমার কথাই মনে পড়ে। প্রথমেই অর্জুনকে এই প্রশ্নটা করবো একদিন যদি পডকাস্টে পাই। তো যে সুযোগটা যখন হয়ে গেল, এবার তোমার পেশাদারি ইয়েতে আসছি, যে যারা ধরো ছোট ছোট রেস্টুরেন্ট করছে, তারা তাদের ফুডের ভ্যালুটাকে ছড়িয়ে দিতে চায়। এটা তো তুমি মানে তোমার অগাধ পাণ্ডিত্য এই আছে, মানে খুব সহজ ভাষায় তাদেরকে কি বলবে, কি কি ডাজ অ্যান্ড ডোন্ট ফর দ্যার মার্কেটিং? অনেকে ক্লাউড কিচেন চালাচ্ছে, অনেকে ছোট একটা কর্নার খুলে চালাচ্ছে, অনেকে স্টল দিয়েছে, অনেকের আবার বড় সাইজের রেস্টুরেন্ট আছে। আমাদের একটা মানে 1.5 লাখ এরকম ব্যবসায়ীদের গ্রুপ আছে আর কি। আমি সেখানেও ভিডিওটা দেবো। সো আই রিয়েলি থিঙ্ক দ্যাট মানে তোমার এই লাইনের যে এক্সপিরিয়েন্স, রিয়েলি আই সি যে তার থেকে যদি তুমি তাদেরকে কিছু একটা ভ্যালুয়েবল কিছু বলো। রেস্টুরেন্ট মার্কেটিং এর 3টে জিনিস তোমাদের বলছি। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে প্রথমেই তুমি যদি ধরো, আমি বলছি একটা চিকেন রেস্টুরেন্ট করছো, হ্যাঁ, লিখে ফেলবে এটা, যে পৃথিবীতে আরেকটা চিকেন রেস্টুরেন্টের কোনো দরকার নেই। বাট বিপ্লব যদি খুলছে, বিপ্লবের চিকেন রেস্টুরেন্টে কি স্পেশালিটি আছে যেটা লোকে খেয়ে বলবে বিপ্লব তুই এটা আগে খুলিসনি কেন? ওইটা যদি প্রথম দিন না থাকে, মার্কেটিং এ যেটা আছে না, ওয়ান অফ মেনি দরকার নেই পৃথিবীতে, ওয়ান অফ ফিউ এর দরকার নেই। তোমার প্রথম দিন থেকে এমন একটা নিচ করতে হবে যে তুমি নিজে এক্সাইটেড, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট মার্কেটিং এর প্রথম। হ্যাঁ, সেকেন্ড, মার্কেটিং এ তোমাকে ভাবতে হবে যে প্রত্যেকটা কাস্টমার, এটা হচ্ছে খুব ইউনিক বিজনেস। হ্যাঁ, প্রত্যেকটা কাস্টমার প্রত্যেকবার তোমার খাবার খেতে খেতে ডিসিশন করে বাদে খাবো কিনা। তুমি ভাবো, তোমার খাবার খেতে খেতেও ভাবছি এরপরে আর কোনোদিন এটা খাবো কিনা, বলবো কিনা। ভেরি ইম্পর্টেন্ট যে তুমি কি করে ইনফ্লুয়েন্স করবে শেষ অব্দি পুরো এক্সপিরিয়েন্স। মার্কেটিং, এই রেস্টুরেন্ট হচ্ছে অনলি বিজনেস যে কোনো জায়গায় এটা প্যাকেজ গুড নয়, প্রত্যেকটা খাবার কাস্টম তৈরি করা হয়। আমি ঝাল খেতে পারি না, এখানে একটা রেস্টুরেন্টে গেলাম আমেরিকান, এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ওখানে সর্ষে স্যামন ছিল, আমার দেখে খুব খারাপ লাগলো যে সর্ষে স্যামন খেতে পারবো না। শেফ এসে বললো খেতে পারবে না কেন? আমি তো ঝাল খেতে পারি না। তোমার জন্য ঝাল ছাড়া করবো। নট অনলি ও ঝাল ছাড়া করলো, আমি খাচ্ছি, যখন প্রথম বাইটটা নিয়েছি দৌড়ে এসছে কেমন লাগছে স্যার।
মানে আমার মনটা ভুলে গেল যে আমার জন্য বানিয়েছে, ও যে একটা ছোট বাচ্চার মতো, আমি কি ওখানে যাবো না? নিশ্চয়ই যাব। আর থার্ড জিনিসটা হচ্ছে, যে কোনো মার্কেটিং এর ব্যবসার দুটো নাম্বার খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ধরো বিপ্লব, তুমি আমি একটা রেস্টুরেন্ট করি, হ্যাঁ, তুমি বেড়াতে গেছো উইকেন্ডে, ভেকেশনে, তুমি আমাকে ফোন করলে দুটো নাম্বার তোমায় দিতে হবে। কটা লোক এসেছিল, 1000টা লোক এসেছিল, আর প্রত্যেকবার ওরা কত করে টাকা দিয়েছে, অ্যাভারেজে 10। 1000টা 10 হচ্ছে 10,000 টাকা। এই হচ্ছে দুটো নাম্বার, আর কোনো নাম্বার ইম্পর্টেন্ট নেই। হ্যাঁ, প্রফিট বটম লাইন তো আছে, কিন্তু এই দুটো নাম্বার যদি ঠিক না থাকে, আর এই দুটো নাম্বারের মধ্যে মোর ইম্পর্টেন্ট নাম্বার হচ্ছে কটা লোক আসছে, ওইটা যদি কমতে আরম্ভ করে, আমি তোমার মার্কেটিং এর লোক, হ্যাঁ, আমি কিছু ম্যানিপুলেট করে পর পার্সন নাম্বারটা হয়তো 12 করে নিলাম, হ্যাঁ, যাতে তোমার সেলস আর দ্য সেম। তুমি ভাবো, কম লোক আসছে, তাদের কাছ থেকে বেশি টাকা দিচ্ছি, মানে বিজনেসটা ফুট করে পড়বে এবার। হ্যাঁ, তো এই হচ্ছে তিনটে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। যে প্রথমত হচ্ছে ইউনিকনেসটা, তুমি যদি নিজের মনের মধ্যে না থাকে, মানে তুমি আমাকে হায়ার করে কিচ্ছু লাভ নেই। তোমাকে জানতে হবে, যখন লোকে জিজ্ঞেস করবে কেন তোমার রেস্টুরেন্টটা দরকার। সেকেন্ডলি, পুরো এক্সপিরিয়েন্স অল থ্রু। আর শেষ হচ্ছে ওই ট্রানজাকশন, নাম্বার অফ পিপল আসছে তোমার কাছে। আর ওটাকে তুমি আরো মানে ভাঙতে পারো, জানো তো। তুমি যদি একটা করো 7 দিন, আর তারপরে যদি করো ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, লেট নাইট, কোথায় কোথায় আসছে, কোথায় কোথায় তোমার উইকনেস, সেই অনুযায়ী স্ট্র্যাটেজি, মানে এরম, মানে এটা হচ্ছে পুরো চেস খেলার মতো, জানো তো। আর কারোর যদি দরকার হয়, আমরা একটা সেপারেট ছোট গ্রুপে এটা নিয়ে আরো কথা বলতে পারি। যদি আমি হেল্প করতে পারি, আমার মনটা ভালো হয়ে যাবে। সেটা নিয়ে হয়তো আমি আরেকটা ইয়ে করবো। তো আচ্ছা, আমি এবার এটা শেষ প্রশ্নটা করে আমি শেষ করবো, বিকজ আই থিঙ্ক ইউ আর কামিং টু অলমোস্ট অ্যান আওয়ার নাও। যেটা ওজন জানার, আরো বাকি সবার কাছে জানার আছে, এই যে তুমি ব্র্যান্ডিং এর ক্ষেত্রে একটা জিনিস লেখো, আমার কথাটা খুব মনে ধরেছে, আই বিলিভ ইন দ্যাট। যে আমি দেখেছি তোমার সিগনেচারে আগে লেখা আছে যে তুমি অন্যদেরকে ব্র্যান্ডিং এ কনসাল্টিং করতে গিয়ে বুঝলে যে তোমার নিজের ব্র্যান্ডিং করা দরকার আগে, and you have written in such a so beautiful language. এইটা তোমার কেন মনে হলো যে অন্য কাউকে ব্র্যান্ডিং নিয়ে অ্যাডভাইস করা আগে নিজের ব্র্যান্ডিংটা সবার আগে দরকার? লাইক মানে এই তোমার সিগনেচার নিচে লেখাটা, দিস ইজ আল ভেরি কিউরিয়াস এন্ড আই থিঙ্ক ইটস ভেরি অ্যাপ্রোপ্রিয়েট এবং খুবই ঠিক লিখেছো তুমি। এটা মোহাম্মদের একটা গল্প আছে। ভদ্রমহিলা বিধবা, তার ছেলেকে নিয়ে মোহাম্মদের কাছে এসছে। মোহাম্মদকে বলছে, স্যার ওকে বলবেন চকলেট খায় বেশি, চকলেট না খেতে। মোহাম্মদ বাচ্চাটার দিকে তাকিয়ে তারপরে ওর মাকে বললো, তোমরা 2 মাস বাদে এসো। ও বেচারি 3 দিন ধরে উটের রিক্সা করে ফেরত গেল, আবার এলো 2 মাস হয়েছে, প্রফেট বলেছে, এসছে আবার সেম। থার্ড টাইম এসছে, যখন মোহাম্মদ বাচ্চাটার দিকে তাকিয়ে বলে, তো চকলেট ফকলেট খাচ্ছ কেন, বন্ধ করো। বাচ্চারা বলে হ্যাঁ। তখন চলে যাচ্ছে, বিধবা ফেরত এসে বলছে, স্যার থ্যাংক ইউ, কিন্তু এটা প্রথমবারে বললে তো হতো হতো। মোহাম্মদ বললো, না, আমার 6 মাস টাইম লাগলো নিয়ে চকলেট আর মিষ্টি খাওয়া ছাড়া। হ্যাঁ, এত পাওয়ারফুল। এটা আমার ঠাকুমা গল্পটা বলতে যে যতক্ষণ না তুমি নিজেকে দেখছো, বাইরে হবে না। হ্যাঁ, আমার বিজনেসে আমি বিজনেসটাকে উপরে নেবার চেষ্টা করছি। প্রথম একটা ক্লায়েন্টের কাছে আমি আগে ধরো $30-40 প্রজেক্ট করতাম, আমি 150,000 প্রজেক্ট করতে চাই। আমি আগের দিন রাত্রে প্রেজেন্ট করছি, করে জুমে নিজে রেকর্ড করে নিজেকেই দেখছি, প্রেজেন্টেশনে দেখছি খুব সুন্দর প্রেজেন্টেশন। হ্যাঁ, কিন্তু পয়সার কথা আসে, বিপ্লব পয়সা করবে তো, মানে আমি সাহস হচ্ছে না তোমাকে বলতে। হ্যাঁ, করে আমি নিজেকে ভাবছি যে নিজেই যদি আমি নিজেকে $150,000 না দেবো, বিপ্লবের দেওয়ার চান্স তো 0। তো সেদিন রাত্রে আমি বললাম যে যতক্ষণ হবে আমি বলে যাব, যদি না আমি কনভিন্সড হই দ্যাট আই ডিজার্ভ দ্য মানি, কালকে যাব না। 27 বার রেকর্ড করলাম, 27 টাইম আই ওয়াজ হ্যাপি। হ্যাঁ, ওটা খুব ইম্পর্টেন্ট, জানো তো। যে মার্কেটিং এ হোয়াট আই রিয়েলাইজ হচ্ছে যে নিজেকে যতক্ষণ না তুমি দেখো, ইউ ক্যানট ফেক ইট। সেটাই, জানো তো, অনেকে ভাবে মার্কেটিং মানে যা খুশি বলবে। না, মার্কেটিং হচ্ছে মন থেকে বেরোয় সব। এখান থেকে যদি খালি বেরোতো, মিথ্যে কথা। হ্যাঁ, দ্যাট ওয়াজ দ্যাট অনলি। আচ্ছা, আমি এবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি এটা পডকাস্ট টেকনিক পোস্ট করব। কিন্তু একটা লাস্ট একটা যদি তুমি
সবাইকে একটা তোমার, আমি এতক্ষণ তো শুধুমাত্র তোমাকে প্রশ্ন করে গিয়েছি, হয়তো এর বাইরে তোমার আরো কিছু বলার থাকতে পারে, যদি সেটা বলো, এবং as a conclusive statement to everybody. এটা আমি লাইফে দেখেছি, যখন চ্যালেঞ্জ আসে, যদি আমি একলা হয়ে যাই আমার মধ্যে ক্ষমতাটা অনেক কমে যায়। যদি তোমরা মুভিটা দেখো, আমি একটু গল্প বলেই দিচ্ছি তোমাকে একটা পার্ট। লাইফে একটা পয়েন্টে যখন অনেক কিছু একের পর এক হচ্ছিল, আমি লাইফে আর আগে কিছু দেখতে পাচ্ছিলাম না। হ্যাঁ, কিন্তু অন্যরা আমার উপরে গিভ আপ করেনি। তাই জন্য আমার খুব রিকোয়েস্ট হচ্ছে, লাইফে সবচেয়ে বড় প্রিন্সিপাল আমি এটা দেখেছি, যে কোনো কাজ করো তুমি লাইফে, একলা কিছু হবে না। তাই জন্য দরজা জানলা খুলে রাখো। কেউ না কেউ আছে যে তোমায় হেল্প করতে চায়, তুমি দরজা বন্ধ রাখলে সে আসতে পারবে না। আর উল্টো দিকটা হচ্ছে, যখন তোমার মনটা খারাপ, অন্য কারোর দরজায় গিয়ে নক করে বলো আমি তোমার জন্য কি করতে পারি। হ্যাঁ, পৃথিবীতে বিজনেসে সব জায়গায় একটা খুব কথা আছে নেটওয়ার্কিং বলে। আমরা অনেক সময় ভাবি আমার বিপ্লবের সাথে দেখা হলো, বিপ্লব আমার জন্য কি করবে, বিপ্লব যদি না কিছু করতে পারে বিপ্লবকে আমার দরকার নেই। একদম ভুল। নেটওয়ার্ক হচ্ছে, বিপ্লবের সাথে দেখা হলো, বিপ্লব তোর জন্য আমি কি করতে পারি। পৃথিবীতে যদি সবাই সবার জন্য কি করতে পারি নিয়ে করি, আমরা একলা হব না। হ্যাঁ, আর একলা যখন আমরা না হই, এই লেটারটা তুমি যদি লেখো না, মি, ME, আর ওটাকে উল্টে দাও, VWE, সো ইজি। উল্টো লিখ স্ট্রং। থ্যাংক ইউ বিপ্লব। থ্যাংক ইউ। আমি পডকাস্ট এখানে শেষ করছি। আমরা আশা করি অর্জুনের কাছ থেকে আজকে অনেক কিছু শিখলাম।